কেমন আছেন আপনারা? গৃহবন্দী হয়ে আপনার শিশুটি নিশ্চয়ই খুব দুষ্টুমি করছে, আর সারাদিন পরিশ্রমের পরে আপনিও নিশ্চয়ই একটু বেশিই বকাঝকা করে ফেলছেন। করোনা পরিস্থিতিতে কিভাবে নেবেন শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন? নিশ্চয়ই আপনার মাথার ভেতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসুন, আপনার এই প্রশ্নগুলো নিয়ে আমরা চলে যাই বিশিষ্ট সাইকোলজিস্টের কাছে, জেনে নেব আপনার প্রশ্নের উত্তর। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর প্রশান্ত রায়কে। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। ইদানিং করোনা পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে থাকার ফলে বাচ্চারাও খুব দুরন্ত এবং জেদি হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাবা মায়ের কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত, গৃহবন্দী হয়ে থাকার ফলে বাচ্চারা দুরন্ত এবং জেদি হয়ে উঠেছে, এটা পুরোপুরি আমরা বলতে পারবো না। বেশ কিছু ছেলে মেয়ে আছে, তাদের আচার আচরণ যেরকম ছিল ঠিক সেরকমই আছে। আবার কিছু ছেলে মেয়ে আছে তাদের মধ্যে, যেটা আপনি বললেন দুরন্তপনা বা জেদি, সেটা হয়ে উঠেছে। এখানে আরেকটা বিষয় বলি, যেহেতু বাবা মায়েরা সবসময় বাড়িতে থাকছেন এবং বাবা মায়েদের সঙ্গে ছেলে মেয়েদের ইন্টারাকশন সবসময় হচ্ছে, ছেলে মেয়েরাও সবসময় বাড়িতে যেহেতু আছে, এই ইন্টারাকশনের মধ্যে স্বাভাবিকভাবেই অনেক বেশি কন্ট্রোলিং চলে আসছে। বাবা মায়েরা অনেক বেশি তাকে নজরদারি করছে। স্কুলে তো তার নিজের একটা অটোনমি থাকতো, স্কুল বিশেষ করে স্কুল যাতায়াতের পথে মাঝখানে সেখানে একটা বাচ্চাদের অনেক অটোনমি থাকতো, খেলার মাঠে অনেক অটোনমি থাকতো। এই অটোনমিটা পুরোপুরি চলে গেছে, এখন তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে বাবা মার প্রতি, তাদের নজরদারির মধ্যে চলে এসছে। তার ফলে বাবা মারও অনেক বেশি কন্ট্রোল করছেন, অনেক বেশি অ্যাডভাইস দিচ্ছেন, তাদের ভালোর জন্যই দিচ্ছেন। এবং তার ফলে কি হচ্ছে, ছেলে মেয়েরা সব সময় তো সবকিছুকে মেনে নিতে পারে না, অনেক কিছুকে মানতে চাইছে না। তার ফলে অনেক সময় বাবা মায়েরা মনে করছেন ছেলে মেয়েরা জেদি হয়ে গেছে, অ্যাকচুয়ালি তারা জেদি হয়নি। এটা যেমন একটা জায়গা। আবার এটাও ঠিক যে যেহেতু স্কুল তো শুধু পড়াশোনা নয়, স্কুলে এই যে বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক, তাদের সঙ্গে গল্পগুজব, মনের বিভিন্ন কথা তাদের সঙ্গে শেয়ার করা, খেলাধুলোর মধ্য দিয়ে তাদের ভেতরে যত অ্যাংজাইটি, অ্যাগ্রেশনের একটা প্রকাশ ঘটানো, এই জায়গাগুলো যেহেতু অনেকখানি বন্ধ হয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে তাদের ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছুটা খামতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই কারণেই তাদের ইমোশনাল প্রবলেমগুলো হচ্ছে, এবং ইমোশনাল প্রবলেম হওয়ার জন্য তাদের ব্যবহারিক আচরণ কিছু বেড়ে যাচ্ছে, অনেক সময় কিছু জেদ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও আমরা অবশ্য দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে বাবা মায়েরা যেটা করতে পারেন, যে এই যে ছেলে মেয়েদেরও একটা নিজস্ব যে অটোনমি দরকার, কিছুটা স্বাধীনতা দরকার, কোথাও এই জায়গাটাকে রেকগনাইজ করে এবং অ্যাপ্রিসিয়েট করা, সেটা খুব প্রয়োজনীয় একটা জায়গা। এবং তার সঙ্গে তার যাতে পিয়ার ইন্টারাকশনটা হয়, মানে দিনের শেষে বাবা মা যদি নিজের ফোনটা ধরিয়ে দিয়ে বলে, এই তোর কোনো একটা বন্ধুকে ফোন করতে নিয়ে একটু গল্প কর, যা হ্যাঁ ওই ঘরে গিয়ে 5-10 মিনিট একটু গল্প করে আয়, মানে ফোনকে গেম খেলার জন্য বা বাবা মাকে বিরক্ত করছে তার জন্য ফোন ধরিয়ে দিল, এইভাবে ব্যবহার না করে যদি একটা সোশ্যালাইজেশনের এই মাধ্যম হিসেবে ব্যবহার করতে বাবা মায়েরা যদি ছেলে মেয়েদের গাইড করেন, সেটাও কিন্তু অনেক সময় খুব হেল্পফুল হয়। এবং আমরা সবসময় একটা প্যারেন্টিং পিরামিডের কথা বলি। প্যারেন্টিং পিরামিডের নিচে কিন্তু থাকে প্লে, তার উপরে থাকে ইনসেন্টিভ বা রিওয়ার্ড, তার উপরে থাকে লিমিট সেটিং, তার উপরে থাকে পানিশমেন্ট। তার মানে ছেলে মেয়ের সঙ্গে বাবা মাদের ইন্টারাকশনের ম্যাক্সিমাম পিরিয়ডটা যেন খেলাধুলো থাকে, খুনসুটিপনা থাকে, ধাক্কাধাক্কি থাকে, বালিশ নিয়ে ছোড়াছুড়ি থাকে, একে অন্যকে প্র্যাঙ্ক করা থাকে। তারপরে হচ্ছে তারা যেগুলো ভালো করছে সেগুলোর জন্য অ্যাপ্রিসিয়েট করা, সেগুলোকে রেকগনিশন দেওয়া, সেগুলোর জন্য তাকে অ্যাটেনশন দেওয়া। সেটা ভার্বালি হতে পারে, অথবা মাথায় একটু হাত বুলিয়ে দিল, পিঠে হাত বুলিয়ে নিল, একটু জড়িয়ে নিলেন, এটাও তো একটা অ্যাপ্রিসিয়েশন শো করার মাধ্যম। কিন্তু যেটা হয়, আমরা দেখেছি অধিকাংশ প্যারেন্টদের মধ্যে, তারা তার অপছন্দের আচরণের জন্য যতটা তাকে বকাবকি করেন, ক্রিটিসাইজ করেন, পছন্দের আচরণ করলে বা নর্মাল আচরণ করলে সেখানে যে অ্যাপ্রিসিয়েট করার দরকার আছে, কোথাও আমরা বাবা মায়ের অধিকাংশ ক্ষেত্রে জানিই না বিষয়টাকে।
ফলে বাচ্চারা নিজেদের রেকগনিশনটা পাচ্ছে না। হ্যাঁ, কোনটা করলে বাবা মাকে খুশি করতে পারবো বুঝতে পারছে না। বাবা মা হয়তো খুশি হচ্ছে, কিন্তু খুশিটাকে কেন প্রকাশ করব? বাবা মায়েদের মধ্যে মনে হচ্ছে খুশিটা প্রকাশ করছে না। কিন্তু লিমিট সেটিংটা হচ্ছে এটা করবি না, ওটা করবি না, এই করবি না, ওই করবি না, এই টিভি দেখবি না, এই মোবাইলে হাত দিবি না, এই বাইরে বেরোবি না, এই মাস্কটা ভালো করে পর, এই ভালো করে স্যানিটাইজ কর। এই যে ইনস্ট্রাকশনের পর ইনস্ট্রাকশন লিমিট সেটিং করছি, এই লিমিট সেটিং তখনই ভালোভাবে কার্যকরী হয় যখন প্লে এবং ইনসেনটিভটা তার চেয়ে বেশি থাকবে। কিন্তু যদি পিরামিডটা উল্টো হয়ে যায়, লিমিট সেটিং বেশি, অনেক বেশি অ্যাডভাইস দিচ্ছি, কিন্তু ইনসেনটিভ তুলনামূলকভাবে কম। সারাদিন বাবা মায়েরা, বিশেষ করে আইটি সেক্টরে যে সমস্ত বাবা মায়েরা থাকেন, তাদের ওয়ার্কিং আওয়ার্স অনেক বেশি বেড়ে গেছে, ফলে প্লের টাইম কমে গেছে। হ্যাঁ, এই পুরো ব্যাপারটাতে ছেলেমেয়েরা জেদি, তাদের বিহেভিয়ারাল প্রবলেম বেশি না হয়ে উপায় কি? তারাও তো মানুষ। হ্যাঁ, তারা বাইরে ক্রাইসিস ফেস করছে, বাড়িতেও ক্রাইসিস ফেস করছে। ক্রাইসিসের একটা বহিঃপ্রকাশ, স্বাভাবিক রিয়াকশন তো হবেই। একদম। আমার দ্বিতীয় প্রশ্ন, নিউক্লিয়ার ফ্যামিলিতে এই পরিস্থিতিতে মা বা বাবা ঘরের কাজ সামলে কিংবা ঘরে থেকে ওয়ার্ক ফ্রম হোম করে অনেকেই বাচ্চাকে সময় দিতে পারেন না। অনেক সময় তাদের হাতে তুলে দেন ল্যাপটপ বা মোবাইল। এতে বাচ্চাদের মনের উপর কি প্রভাব পড়তে পারে? দেখুন, প্যান্ডেমিক তাও তো একটা এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, আমরা অনেক বাবা মাকে দেখেছি, যখন প্যান্ডেমিক সিচুয়েশন ছিল না, বাড়িতে এসে ছেলে মেয়েদের জন্য যে সময় বার করব, অনেকেরই বক্তব্য থাকতো আমি সারাদিন টায়ার্ড হয়ে এসেছি, এখন একটু নিজের মতো সময় কাটাতে চাই, আমি টিভিটা দেখতে হবে, নিউজটা শুনতে হবে। কারণ মনে হচ্ছে এই এন্টারটেনমেন্টটা হয়তো প্রয়োজন, অবশ্যই দরকার। এন্টারটেনমেন্ট না হলে স্ট্রেসকে আমরা কিভাবে টলারেট করব? কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করাটাও তো একটা এন্টারটেনমেন্ট। আমরা কোথাও এই এসে পরে যদি দিনের শেষে কাজ থেকে ফিরে যদি তার পড়াশোনার খবর না নিয়ে, হ্যাঁ, তার সঙ্গে একটু খুনসুটিপনা করি, এই কি কি খেললি রে আজকে, হ্যাঁ, তুই নতুন কোনো খেলা শিখেছিস কিনা, হ্যাঁ, সেগুলো আমাকে একটু শিখিয়ে দিস, একটু বোঝাস তো, আচ্ছা চ, আমি একটু ফ্রেশ হয়ে যাই, আমি একটু খবর টবর দেখে নেবো, নিউজ পেপারটা পড়ে নেবো, তারপরে সেরকম হলে আমরা একটু খেলতে বসবো। ঠিক সেম জিনিসটাই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি বাবা মায়েরা করেন, 10 মিনিট 15 মিনিট টাইম দেন, কিন্তু কোয়ালিটি টাইম। সেই কোয়ালিটি টাইমটা যেন বাচ্চার মধ্যে একটা পজিটিভ ইমোশন তৈরি করে, তাহলে দেখা যায় কন্ট্রোলটা কিন্তু সেভাবে থাকে না। আমি কালকেই দুটো কম বয়সী মেয়ের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে বাবা মা সবসময় থাকছে, সেটা বেশ ভালো লাগছে। আমরা জানি তারা তো কাজ করছে, কাজ করতেই হবে, কিন্তু কোথাও অনেক বেশি কন্ট্রোলও করছে, অনেক বেশি কন্ট্রোল করছে। সেই জায়গাটা বাদ দিয়ে যদি করতে পারতো, তাহলে সেটা অনেক বেশি প্লেজারেবল হতো। তাছাড়া ঠিক আছে, কাজ তারা করছে, হ্যাঁ, কাজ থেকে বেরিয়ে পরেই, হ্যাঁ, এই এটা করেছিস, ওটা করেছিস, এটা করেছিস, আমাদের খবরদারি নিতে শুরু করছে। হ্যাঁ, আমাদের মন কেমন ছিল, আমরা খেলাধুলো করেছি কিনা, এই খবরগুলো নিচ্ছেন। ফলে এই পজিটিভ ইন্টারাকশনটাকে যতখানি আমরা বাড়াবো, দেখা যায় ছেলেমেয়েরা বোঝে, তারা তাদের মতো করে বোঝে। তারা অনেক সময় কিভাবে কোপ আপ করবে এই একাকিত্বটার সাথে, সেটা বুঝে উঠতে পারে না। হ্যাঁ, আমরা বাবা মায়ের অনেক সময় প্রচুর এক্সকিউজ দিই। হ্যাঁ, আমার কাজের জায়গাটা তুই বোঝার চেষ্টা করিস না, আমার কত দায়িত্ব, আমার কত চাপ। আরে সে বোঝার চেষ্টা করে কি করে না আমি কি করে বুঝবো? কিন্তু তারও তো নিজস্ব কিছু দাবি আছে। সেই দাবির জায়গাটাকে আমি কিভাবে পূরণ করতে পারি, সেটাও তো আমি আগে ক্লিয়ার করি। তখন দেখবেন ছেলে মেয়েদের কিন্তু এই সমস্যার জায়গাটা থাকে না। ফলে এটা শুধু প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে বলবো না, প্রি প্যান্ডেমিক সিচুয়েশনেও এই কোয়ালিটি টাইম না ইনভেস্ট করাটা কিন্তু বাচ্চাদের একটা সঙ্গে ছেলে মেয়েদের একটা দূরত্ব তৈরি করে। আরেকটা যেটা হয় যে, দেখুন, আমরা কাকে রেসপেক্ট করব, যে আমাকে রেসপেক্ট করবে। আমরা যখন ছেলে মেয়েদের সঙ্গে ইন্টারাক্ট করছি, আমরা কতটা রেসপেক্টফুল তাদের সঙ্গে ইন্টারাক্ট করার সময়। আমি কালকে একটা ঘটনা বলছি, আমার এক পরিচিত একটা 6 বছরের বাচ্চা, সেই তার বাবা বলছে, তার দাদু ঠাকুমা আছে, দাদু দিদিমা আছে, 6 বছরের বাচ্চার সামনে তার বাবা বলছে যে, এই সেদিন মনে আছে তুই তোর মায়ের কাছে খুব বকা পেয়েছিলি, আয় আয় দাদুকে সেই ইয়েটা দেখাই, ভিডিওটা দেখাই।
এই যে আমরা যারা মজার ছলে দেখছি বাবা মায়েরা, তার দাদু প্রচন্ড, হ্যাঁ দেখা দেখা তার কিরকম করে বকা খেচ্ছিল, দেখা দেখা। মেয়েটি কিন্তু কান্নাকাটি শুরু করে দিল, বাবা প্লিজ ডিলিট দ্য ভিডিও। হ্যাঁ, এবং সে কিন্তু প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে দিল। এই যে বাচ্চাদেরা যে কিভাবে হিউমিলেটেড ফিল করে, ক্রিটিসাইজ ফিল করে, হ্যাঁ মা তাকে বকেছে একটা প্রাইভেট স্পেসে, হ্যাঁ সেটা দাদু দিদিমার কাছে সেটা হয়ে যাবে, সেটা আমার কতটা শেমিং একটা এক্সপিরিয়েন্স হবে। এই যে আমরা যদি ডিসরেসপেক্ট শো করি ছেলে মেয়েদের কাছে, এটাও তো একটা ডিসরেসপেক্ট শো করা হলো, যে তোমার রেসপেক্টটাকে আমি হোল্ড করছি না অন্যের কাছে, তখন ছেলে মেয়েরা আমাকে কিভাবে রেসপেক্ট করবে? তাহলে আমাদের কমিউনিকেশনে এই রেসপেক্টটা কমিউনিকেট করার খুব প্রয়োজন আছে। একদম। এরপরে আমরা চলে যাচ্ছি যে প্রশ্নে, সেটা হচ্ছে যে আমরা জানি যে গত 1 বছর ধরে প্রায় স্কুল বন্ধ। অনেক বাচ্চা তো এই পরিস্থিতিতে স্কুলেই ভর্তি হতে পারলো না। তো স্কুলে না গিয়ে শুধু বাড়িতে থেকে কি একটা বাচ্চার মানসিক এবং সামাজিক বিকাশ সম্ভব? হয়তো পুরোপুরি সম্ভব নয়। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে খেলাধুলোর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, বন্ধুদের সঙ্গে অনেক গল্প গুজব হয়, আলাপ আলোচনা হয়, যেটা বাবা মায়ের সঙ্গে আলোচনা সম্ভব হয় না। এমনকি 5 বছর 6 বছরের বাচ্চাদেরও নিজস্ব কিছু প্রাইভেট ইস্যু থাকে, নিজস্ব কিছু সিক্রেট থাকে, যেটা হয়তো তারা বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক সহজে শেয়ার করতে পারে। ফলে সেই জায়গাটায় একটা খামতি তৈরি হয়, এবং বাইরে খেলাধুলো, দৌড়াদৌড়ি, সাইকেল চালানোর মধ্য দিয়ে যে মাসেল ডেভেলপমেন্ট হয়, সেই মাসেল ডেভেলপ না হয় মাসেল উইকনেস একটা তৈরি হচ্ছে, একটা ডেভেলপমেন্টাল জায়গাতে প্রবলেম অবশ্যই হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমাদের উপায়ও নেই। আহ, এখানে শিক্ষাবিদরা তাদের তরফ থেকে গুরুত্ব দিয়ে ভাবছেন যে কিভাবে কি করা যায়, কি করা যায় না। সার্ভাইভালটা হচ্ছে বড় একটা ইস্যু, যেখানে সার্ভাইভালটা একটা ক্রাইসিসের মধ্যে তৈরি হতে পারে, সেখানে বাকি স্যাক্রিফাইস গুলোকে তাও কিছুটা হলেও ওভারকাম করে নেওয়া সম্ভব। কিন্তু আমি যদি সার্ভাইভ না করি, তাহলে আমি কোনটাকে ওভারকাম করব? একদম ঠিকই। আচ্ছা, ধরুন যে আগামী দিনে সবকিছু নিউ নর্মাল হয়ে যাবে, কোনো একদিন তো নিশ্চয়ই হয়ে যাবে নিউ নর্মাল আবার। তখন এর ইম্প্যাক্ট কতখানি পড়বে শিশুদের মনের ওপর, এবং শিশুরা কি সেটা কাটিয়ে উঠতে পারবে, কেমন ভাবে কাটাবে? এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর যে প্যান্ডেমিকের হিস্ট্রি যদি আমরা দেখি, সে প্রায় 100 বছর আগে স্প্যানিশ ফ্লুর হিস্ট্রি যদি দেখি, বা পরবর্তীকালে ইবোলা ভাইরাস, এই সমস্ত যদি ইম্প্যাক্ট দেখি, দেখা গেছে 3-4 বছর পরেও মানুষের মধ্যে মানসিক ইম্প্যাক্ট কিন্তু রয়ে গেছে। ইফেক্ট চলে যাওয়ার পরেও 3-4 বছর পরে মানুষের ইম্প্যাক্ট রয়ে গেছে। এমনকি ছোট বাচ্চাদের মধ্যেও সেই ইম্প্যাক্ট কিন্তু রয়ে যায়। সবার মধ্যে রয়ে যাবে তা হয়তো নয়। সেটা 20% হতে পারে, 30% হতে পারে, 10% হতে পারে। অনেকগুলো ফ্যাক্টরের উপর সেটা ডিপেন্ড করে। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে তার প্যান্ডেমিকের সময় কিরকম লস হয়েছে। একাডেমিক লস একরকম, আবার তার কোনো সিগনিফিকেন্ট ফিগারের লস হয়ে যাওয়াটা প্যান্ডেমিকে, সেটা আরেক রকম ইম্প্যাক্ট তৈরি করে। সেকেন্ড হচ্ছে যে বাড়ির এনভায়রনমেন্টটা কেমন ছিল এই সময়টায়। সে বাড়িতে যদি প্রচুর অ্যাটেনশন পেয়েছে, পজিটিভ অ্যাটেনশন, প্রচুর হই হাল্লা করতে পেরেছে, প্রচুর ইমোশনের এক্সচেঞ্জ হয়েছে, প্রচুর গল্প শুনেছে, তার পছন্দের অ্যাক্টিভিটি গুলো করতে তাকে এনকারেজ করা হয়েছে, মোটিভেট করা হয়েছে, তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু অনেক ছেলে মেয়ের একটা পজিটিভ গ্রোথেও হেল্প করে। আমরা পোস্ট ট্রমাটিক গ্রোথের কথা বলি। আজকে অনলাইনে বাচ্চাদেরকে ক্লাস করতে হচ্ছে। আমরা মানতে চাই বা না চাই, ভবিষ্যতে কিন্তু ডিজিটাল মোডালিটির একটা বিশাল ইম্পর্টেন্স আছে। আমরা বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যদি দেখি, প্যান্ডেমিকের অনেক আগে থেকেই সেখানে পুরোপুরি ডিজিটাল ক্লাসরুম সিচুয়েশন ছিল। তার মানে প্যান্ডেমিক না এলেও এই ডিজিটাল মোডালিটির ইউজ কিন্তু আসতোই। আজকে ছেলেমেয়েরা কি অসাধারণভাবে ডিজিটাল মোডালিটিকে কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ নিজে কিভাবে দায়িত্ব নিয়ে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হয়, সেখানে তো টিচাররা ধরে বেঁধে টেনে আনছেন না। হ্যাঁ, তারা তো নিজেরা এই ক্লাসটা পরে এই ক্লাস করতে হবে, এই ক্লাস করতে হবে। ফলে অনেক বেশি সেলফ ডিরেকশন কিন্তু যে সমস্ত ভালো বাচ্চা আছে তাদের মধ্যে সেলফ ডিরেকশন অনেক বেশি তৈরি হয়েছে। সবার মধ্যে হয়েছে তা নয়, কিন্তু একটা সেকশনের মধ্যে অবশ্যই তৈরি হয়েছে।
এই সেলফ ডিরেকশন নিয়ে যারা চলতে চাইছে, যারা পারছে, যারা অনেক বেশি তাদের ডিসিশন মেকিং কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া আরেকটা বিষয়, অনেক সময় বাবা মায়েরা অনেক বেশি ফিট করে, তোতা কাহিনীর কথা আমরা জানি, ফিট করে দেয়, তুই এটা করবি, এটা করবি, ওটা করবি, এটা করবি না, এইভাবে করবি, এইভাবে করবি। ছেলে মেয়েদেরও যে ভাবনা চিন্তা করার একটা ক্ষমতা আছে তাদের মতো করে, তাদেরও তো নিজস্ব একটা লজিক আছে, সেই জায়গাটাকে কোথাও এনকারেজ করাটা দরকার। যে সমস্ত বাবা মায়েরা এই জায়গাটাকে এনকারেজ করেছে, তাদের প্রবলেমকে তারাই যেন সলভ করার চেষ্টা করে, সেই বিষয়ে মোটিভেট করেছে। কোনো ডিসিশন নিতে হলে অল্টারনেটিভস গুলো বাবা মায়ের হয়তো দিয়েছে, কিন্তু ডিসিশন মেকিংটা বাচ্চাদের হাতে রেখেছে। গাইডেড ডিসিশন মেকিং, অবশ্যই গাইডেড, কিন্তু এই যে প্রবলেম সলভার হয়, সে কিন্তু ভবিষ্যতের অনেক ক্রাইসিসকে অনেক সহজে ওভারকাম করে। কিন্তু এই সময় যাকে আমরা অনেক বেশি আঁকড়ে রেখেছি, আঁকড়ে নিয়েছি, হ্যাঁ, নিজেদের ভয় থেকেই হয়তো আঁকড়ে নিয়েছি, নিজেদের ভয় থেকেই তাকে অনেক বেশি ভালোবাসার নামে কন্ট্রোল করে বসে আছি, তাদের জন্য কিন্তু একটা ডিফিকাল্টি থাকলেও থাকতে পারে। একদমই। এই প্রশ্ন মানে আপনার উত্তরের প্রসঙ্গ ধরেই বলি যে এখন অনেক প্রাইভেট স্কুলে শুরু হয়েছে অনলাইন ক্লাস, কিন্তু সব বাড়িতে এখনো পৌঁছায়নি স্মার্টফোন বা ল্যাপটপ। বিশেষ করে সরকারি প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদের এক প্রকার পড়াশোনার পাঠ উঠে গেছেই বলা চলে। একই সমাজে দু রকমের শিক্ষা আমরা লক্ষ্য করছি। তাহলে যে বাচ্চারা আজকে লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মধ্যে কি কোনো হীনমন্যতা বা অপরাধ বোধ কাজ করতে পারে? কাজ করাটাই স্বাভাবিক। যে কারণে আমরা দেখেছি যে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না বলে কিছু কিছু আত্মহত্যার ঘটনাও আমরা কিন্তু শুনেছি স্কুল স্টুডেন্টদের মধ্যে। এবং কিছু জায়গায় আমফানের সময় আমার খেয়াল আছে কাজ করতে গিয়ে তখন কিছু ছেলে মেয়ের সঙ্গে ইন্টারাকশন হয়েছিল সুন্দরবন অঞ্চলের। তারা অনেকেই অনলাইন ক্লাস যেহেতু করতে পারছে না, তার জন্য তাদের কিন্তু পড়াশোনার প্রতি একটা আগ্রহ কমে আসছে, এবং অনেকে যেমন পড়াশোনা ছেড়েও দিয়েছিল, যে আমরা তো এইভাবে করতে পারবো না, বলছে এখন এইভাবেই হবে, আমি কিভাবে পড়াশোনা করব, তার চেয়ে পড়াশোনা ছেড়ে দিই, আমি বরঞ্চ কাজকর্ম করি। গরিব পরিবারের যারা কাজকর্ম করে সেটা সুবিধে। আজকে তাদের যদি অল্টারনেটিভ লার্নিং এর সুবিধে থাকতো, তাহলে হয়তো ছেলে মেয়েগুলো পড়াশোনা ছাড়ার কথা ভাবতো না। ফলে এটা তো অবশ্যই একটা অসুবিধে, এবং সেক্ষেত্রে বিজ্ঞানী থেকে শুরু করে, শিক্ষাবিদ থেকে শুরু করে, মনোবিদ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন সবাইকে মিলে অল্টারনেটিভ মোডালিটি কি হতে পারে, কিভাবে কোনগুলোকে করা যেতে পারে, সেগুলোকে নিয়ে মনে হয় ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন সরকারি জায়গা থেকে চেষ্টাও করা হয়েছে যে টিভিকে একটা যদি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়, যেখানে বিভিন্ন বিষয়ে টিচাররা বিভিন্ন ক্লাসরুমের বিষয় নিয়ে তারা একটা নির্দিষ্ট সময় টিভিতে এসে পড়াচ্ছেন, এবং সেখানে স্টুডেন্টরা সেগুলোকে শুনছেন এবং সেখান থেকে শিখছেন। সেটা যেমন একটা সাকসেসফুল মোডালিটি হতে পারে। আরো বিভিন্ন অল্টারনেটিভ ভাবা প্রয়োজন, যাতে শিক্ষার এই বৈষম্যটা যতটা কমানো যায়। না হলে বড় লোকদের শিক্ষা ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়াবে। একদম। আমার আর একটা প্রশ্ন, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের বাচ্চারা অনেকেই দেখছে তাদের বাবা মা পিপিই পরে কাজ করছে, বা তারা বিভিন্ন স্বজন হারানোর খবরও শুনছে। এটা তাদের মনের উপর কতখানি প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? দেখুন, ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রথম ঢেবে ফ্রন্টলাইন ওয়ার্কারদের ছেলে মেয়েদের মধ্যে যে পরিমাণ ভয় ছিল, দ্বিতীয় ঢেবে হয়তো সেই ভয় কিছুটা কমতে পারে, কারণ তারাও কিছুটা ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে পড়েছে। এবারে কোন বয়সের বাচ্চা তার উপর ডিপেন্ড করে। একদম ছোট বাচ্চা, বিশেষ করে 0 থেকে 3 বছরের যদি বাচ্চা হয়, তাদের হয়তো সেই বোঝার জায়গাটা তৈরি হচ্ছে না, কিন্তু তারা তাদের মতো করে একটা অ্যাংজাইটিকে এক্সপেরিয়েন্স করছে। বিশেষ করে বাড়িতে যদি কারো লস হয়, প্রত্যেকটা বয়সের বাচ্চা নিজের মতো করে বোঝে। কেউ কেউ লং টার্ম কনসিকুয়েন্সটা বুঝতে পারে, কেউ কেউ লং টার্ম কনসিকুয়েন্সটা রিয়েলাইজ করতে পারে না, কিন্তু কেউ যে আমার জীবন থেকে সরে গেছে সেটা তারা
পুরোপুরিভাবে বুঝতে পারে। এবং সেই কারণে বিশেষ করে ৩ থেকে ৬ এই বয়সের বাচ্চাদের মধ্যে কি আরেকটু বড় বয়সের বাচ্চাদের মধ্যেও অনেক সময় একটা রিগ্রেসিভ বিহেভিয়ার দেখা যায়। রিগ্রেসিভ বিহেভিয়ার বলতে তার বর্তমান বয়সের তুলনায় কম বয়সী বাচ্চার মতো করে তারা আচরণ করছে। মানে যে বাচ্চা বিছানায় টয়লেট করতো না, তার টয়লেট শুরু হয়ে গেল। যে কান্নাকাটি করতো না, ঘ্যান করতো না, তার কান্নাকাটি ঘ্যান আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় ঘুমের সময় নাইটমেয়ার্স আমরা দেখতে পাই। এই ধরনের আচরণগুলো অনেক আমরা দেখতে পাই। কিছু জিনিসকে দেখে তাদের মধ্যে কিছু সাটল রিঅ্যাকশন থাকে, অ্যাভয়েডেন্স কিছু বিহেভিয়ার আমরা খেয়াল করি। তো বাচ্চাকে তাই যখনই কোনো লস হবে তার মতো করে ওরিয়েন্ট করাটা খুব প্রয়োজন, তার মতো করে বোঝানোটা প্রয়োজন। কাউকে হয়তো তারার গল্প শোনালাম, সেটা তার কাছে অনেক বেশি মিনিংফুল হয়। একটা মিনিং যদি না প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু তাদের মধ্যে সমস্যাটা থাকতে পারে। কিন্তু তারপরেও দেখুন কিছু সমস্যা থেকে যেতে পারে। সেটা সেই বাচ্চাকে অ্যাডিকুয়েট একটা ইমোশনাল এনভায়রনমেন্টে যদি আমরা বড় করতে পারি, সেখান থেকে সমস্যাগুলো যতটা মিনিমাইজ করা যায় সেটা আমরা আমাদের যেন চেষ্টা থাকে, বাড়ির স্কুলের প্রত্যেকের যেন সেই চেষ্টাটা থাকে। এবং তাকে বারবার জোর করে রিয়েলাইজ করানোর জন্য যে অনেক সময় চেষ্টা করানো হয়, তাতে কিন্তু বাচ্চা রিট্রমাটাইজড হয়। সেই চেষ্টাটা থেকেও বিরত থাকাটা খুব প্রয়োজন। একদমই। সবশেষে বাচ্চা এবং মা বাবাদের জন্য আপনার পরামর্শ কি? আমি যেটা বলবো যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের কাছে একটা সার্ভাইভাল ক্রাইসিস তৈরি করেছে, এবং আজ পর্যন্ত যত ডেভেলপমেন্ট দেখেছি, আমরা যদি সে প্রাচীন ইতিহাস থেকে আমরা তাকিয়ে দেখি, মানুষ তো জঙ্গলে ছিল, তারা পশু শিকার করে খেত, তারা ফ্যামিলি তৈরি করলো, সোসাইটি তৈরি করলো, সেটা কিন্তু তাদের সার্ভাইভালের জায়গাটাকে আরো বেশি নিশ্চিত করার জন্য। আজ পর্যন্ত পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে সেই আবিষ্কার কিন্তু এই সার্ভাইভালের জায়গা থেকেই হয়েছে। ফলে যখনই আমাদের মধ্যে কোনো একটা সার্ভাইভাল ক্রাইসিস তৈরি হয়, স্ট্রেস গুলো সামনে এসে হাজির হয়, এই স্ট্রেস কিন্তু আমাদের একটা অপরচুনিটি তৈরি করে নতুন অনেক কিছু বিষয় নিয়ে ভাবার, নতুনভাবে কিভাবে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, শারীরিক এবং মানসিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, সেই জায়গাগুলো থেকে মনোযোগী হওয়া। পড়াশোনার পিছনে দৌড়তে কোথাও কিন্তু ছেলে মেয়েদের যে প্রতিরোধ ক্ষমতা, মানসিক প্রতিরোধ ক্ষমতা তৈরির জায়গাগুলোকে আমরা ভুলতে শুরু করেছিলাম। তাই এটা হাই টাইম কিভাবে এক্সচেঞ্জ অফ ইমোশনটা অনেক বেশি করা যায়। আগে জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার ছিল, বা এখনো যাদের জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার আছে, বাবা মায়েরা হয়তো শাসন করতো, কিন্তু আদরটা পেত দাদু দিদিমার কাছ থেকে, দাদু ঠাকুরদার কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে, কি মাসি পিসিদের কাছ থেকে। এখন সেই জায়গাগুলো সরে গেছে। কাজেই বাবা মার কিন্তু অনেক অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি সেখানে চলে এসছে, যে আদরটাও যেন আমরা দিই, এবং সেই আদর দেওয়া মানে তাকে জিনিস কিনে দেওয়া নয়। হ্যাঁ, ইমোশন, বাচ্চারা অ্যাটাচমেন্ট চায়। এই অ্যাটাচমেন্টের জায়গাটাকে যতটা আমরা তৈরি করতে পারি, এই সময় গল্পগুজব করতে পারি, নিজেদের ছোটবেলার এক্সপিরিয়েন্স তাদের সঙ্গে শেয়ার করি, তাদের ভাবনাগুলোকে জানার আগ্রহ প্রকাশ করি, তাদের সঙ্গে বিভিন্ন খেলাধুলো করি। হতে পারে সে খেলাটা আপনার বোকা লাগছে, হয়তো লুডোই খেলছেন, কিন্তু আপনার বাচ্চা আনন্দ পাচ্ছে। এই যে এই খেলাটা আনন্দের বিষয় যাতে না থাকে, ইন্টারাকশনটা যাতে আনন্দের বিষয় থাকে, এই ইন্টারাকশনটা যদি আনন্দের বিষয় হয়, দিস ইজ এ রিচ সোর্স অফ অক্সিটোসিন। অক্সিটোসিনকে আমরা ভালোবাসার হরমোন বলি, যেটা আমাদের অবসাদকে কাটাতে কাজে লাগে। এছাড়া দেখা গেছে বিভিন্ন শারীরিক যে রোগ হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে দেখা গেছে অক্সিটোসিন ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রেডিক্টর, যেটা কার্ডিওভাস্কুলার রিস্ক কমাতে পারে। তো এটাকে আমরা একটা সেই জায়গা থেকে ভাবি কিভাবে, এবং এবং এতগুলো করতে গিয়ে প্যারেন্ট হিসেবে তো আমরাও স্ট্রেসড হয়ে যাব। তাই নিজেদেরও সেলফ কেয়ারের জায়গাটাকে কিভাবে ফোকাস করা, শুধু কাজের পিছনে না ছুটে নিজেরা যে সমস্ত বন্ধু বান্ধব মানুষজনদের সঙ্গে যোগাযোগগুলো হয়তো কমে গিয়েছিল, তাদের সঙ্গে আবার যোগাযোগগুলো তৈরি করুন। ছেলে মেয়েদের উৎসাহ দেন সেই যোগাযোগগুলো তৈরি করতে। প্রয়োজনে স্কুলের বন্ধুদেরকে জোগাড় করে ফেলুন, তাদের নিয়ে একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি করে সেখানে নিজেদের ফিলিং, ভাবনা, গল্পগুজব এগুলো আলোচনা করুন।
এই অপরচুনিটিটা কোথাও তৈরি করাটা প্রয়োজন। কারণ বিপদে কিন্তু এরাই সবচেয়ে বেশি কাজে লাগবে। এবং আমরা বলি যে একটা গাছ কত ভালোভাবে দাঁড়িয়ে থাকবে ঝড়-ঝাপটা সহ্য করে ডিপেন্ড করে তার রুট কতগুলো। হ্যাঁ, কাউন্ট করার চেষ্টা করুন আপনার নিজের কতগুলো রুট আছে। যেকোনো ডিফিকাল্টি এলে পরে যে রুটের উপর আপনি ভরসা করতে পারেন। যদি মনে হচ্ছে রুটের সংখ্যা ৩ বা তার নিচে, তাহলে কিন্তু ভাবার দরকার। এই রুটটাকে কিভাবে বাড়ানো যায়? সেই বাড়ানোর জায়গাটাকে তৈরি করুন। যখন আপনি নিজে স্টেবল ফিল করবেন, তখন দেখবেন সেটার প্রতিফলন কিন্তু ছেলেমেয়েদের সঙ্গে ইন্টারঅ্যাকশন এ আসবে। আপনি যদি নিজে স্টেবল ফিল না করেন, ইমোশনালি স্টেবল ফিল না করেন, স্বাভাবিকভাবে স্ট্রেস রিঅ্যাকশনস গুলো অনেক বেশি হবে। ছেলেমেয়েদের সাধারণ একটু বায়না, একটু আবদার আপনাকে অনেক বেশি ইরিটেট করবে, অ্যাগ্রেশন তৈরি করবে এবং যেটা ওভারঅল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা বাধা তৈরি করবে। তাই নিজে when I am part of the solution, I am no more part of the problem. তাই আমি কিভাবে নিজেকে ভালো রাখতে পারি সেই জায়গাটা আমি ওর জন্য বলি যে হাউ টু বি সেলফিশ। হ্যাঁ, সেলফিশ মানে সেলফিশ নয়। হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে সেলফিশ হওয়াটা আমাদের প্রয়োজন আছে, যে সেলফিশনেস আমাদের বা নিজে অন্যের ক্ষতি করবে না, হ্যাঁ, কিন্তু নিজের গ্রোথে অনেকখানি হেল্প করবে। এই জায়গাটা খেয়াল রাখুন। আর প্যান্ডেমিকের যে ক্রাইসিস, ছেলেমেয়েদের যে ক্রাইসিস, এটা একটা সমষ্টিগত ক্রাইসিস। এখানে সবাই আমরা একসাথে আছি। যার যা অসুবিধা হবে সবাই একসাথে লড়বো। একা একা ভেবে বিশেষ কিছু আমরা করতে পারবো না। একদমই। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ডক্টর রয় তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর রয়। নমস্কার। ধন্যবাদ। সবার কাজে লাগলেই ভালো।